মির্জা ফখরুল হচ্ছেন রাষ্ট্রপতি, ছাড়লেন দলীয় সব পদ, ইসিতে মনোনয়ন জমা প্রতিদ্বন্দ্বী অলি আহমদ। সব ঠিক হলেই ভারত সফর করতে পারেন তারেক রহমান। হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত উচিত হবে না বললেন নাহিদ। জোড়াতালি দিয়ে বিদ্যুৎ জ্বালানি পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না বলছেন বিশেষজ্ঞরা। আমদানি কমিয়ে টেকসই ব্যবস্থাপনায় জোর। শিগগিরই আসছে ছাত্র দলের নতুন কমিটি, আলোচনায় 1 ডজন মুখ, নিয়মিত ছাত্রদের প্রাধান্য দেওয়ার তাগিদ। এবং ত্রিশালে মোবাইল কোর্টে ইজারাদারের কর্মীকে মারধর, ইউএনও আরাফাতকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে শুনছিলেন AKS সংবাদ শিরোনাম, সাথে আছি শাকিল আহমদ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর হচ্ছেন বঙ্গভবনের নতুন বাসিন্দা। রাষ্ট্রপতি পদে বিএনপি তাকে বেছে নেওয়ার পর মনোনয়নপত্র জমা দিয়েছেন নির্বাচন কমিশনে আর ছেড়েছেন দলীয় সব পদ। সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি। এদিন সচিবালয়ে স্থায়ী কমিটির বৈঠক নিয়ে সমালোচনার জবাবে বিএনপি নেতারা বলছেন, আলোচনা যে কোনো জায়গাতেই হতে পারে। অবশেষে হলো সকল জল্পনা কল্পনার অবসান। বিএনপির যুদ্ধ দিনের কাণ্ডারি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে নির্বাচনের জন্য মনোনয়ন দিলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে বিএনপির শীর্ষ নেতৃত্ব আসে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানেই দলীয় নেতা তারেক রহমানের সিদ্ধান্তে প্রার্থী ঘোষিত হন 1.5 দশক ধরে দলের মহাসচিবের দায়িত্ব পালন করা মির্জা ফখরুল। সচিবালয়ে এই তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এরপর ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে নির্বাচন কমিশনে যায় বিএনপির প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনারের হাতে তুলে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র। পরে সচিবালয়ে বৈঠকের সমালোচনা প্রসঙ্গে বিএনপি নেতারা বলেন, আলোচনা যে কোনো জায়গাতেই হতে পারে। দলের যে মিটিং যেখানে হয়েছে সেটা কোনো মিটিং নয়, যেটা হয়েছে আমরা নিজে আলোচনা করেছি। আলোচনা ইতিমধ্যে যে কোনো জায়গায় হতে পারে বাংলাদেশের, সেখানে আমরা আলোচনা করে আগেই সিদ্ধান্ত ছিল, সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন। আমাদের সংসদের সংখ্যাগরিষ্ঠতা না থাকার পরও রাষ্ট্রপতি নির্বাচনে প্রত্যাখ্যান না করে অংশগ্রহণ করায় 11 দলকে ধন্যবাদ জানান বিএনপি নেতারা। আমি তাদেরকে কনগ্রাচুলেট করি। সুতরাং এটা কোনো মতেই নিয়ম রক্ষার নির্বাচন না, এটা সংবিধান এবং আরপিইউ সমন্বয়ে যেটা হওয়া উচিত সেটাই হচ্ছে। আশিকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। তৃণমূল থেকে ধাপে ধাপে উঠে আসা এক রাজনীতিবিদের নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র রাজনীতি, শিক্ষকতা কিংবা জাতীয় রাজনীতি যেখানেই হাত রেখেছেন রাজনীতির জেন্টলম্যান মির্জা ফখরুল সেখানেই সোনা ফলিয়েছেন। এবার হতে যাচ্ছেন রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক। ছাত্র জীবনে বাম রাজনীতি দিয়ে শুরু করে এরপর শিক্ষকতা, ফের রাজনীতির নির্দয় কঠিন জমিনে খুঁজে নিয়েছেন নিজের পরিচয়। তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ের মির্জাবাড়ির এই বড় ছেলে একদিন মন্ত্রী বাবার সিদ্ধান্ত উপেক্ষা করে সেই যে 86-তে নামলেন রাজনীতির ময়দানে। এরপর 4 দশকে তিনিই হয়ে ওঠেন বিএনপির অন্যতম নির্ভরতার আশ্রয়। 88-তে ঠাকুরগাঁও পৌর মেয়র হিসেবে নির্বাচিত হন স্বতন্ত্রভাবে। রাজনীতিতে সফলতার গল্পের শুরু সেখানেই। বিএনপিতে যোগদান 1990-এর গোড়ার দিকে। 2 বছর পর 92-তে নির্বাচিত হন জেলা বিএনপির সভাপতি হিসেবে। 2001 সালে যখন সংসদ সদস্য নির্বাচিত হলেন তখনই মন্ত্রিসভায় ঠাঁই দেন খালেদা জিয়া। 111-এর সময় তার বিরুদ্ধে তন্ন তন্ন করে খুঁজেও
দুর্নীতি না পাওয়া এই মির্জা ফখরুল দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হন 2009 সালের 8 ডিসেম্বর আর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন শুরু করেন 2011 সালের 20 মার্চ থেকে। এই সুদীর্ঘ পথ চলায় 4 বার সংসদ সদস্য, একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1.5 দশক ধরে মহাসচিব হিসেবে বিএনপির হাল ধরে রাখা মির্জা ফখরুলের সবচেয়ে কঠিন সময় কেটেছে শেখ হাসিনার সর্বশেষ শাসনামলে। এ সময় 11 বার জেল খাটেন তিনি। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 ও বগুড়া 6 আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করেন এবং বগুড়া 6 থেকে নির্বাচিত হন। পরে দলীয় সিদ্ধান্তে শপথ গ্রহণ না করায় নির্বাচন কমিশন তার আসনটি শূন্য ঘোষণা করলে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। স্বয়ং শেখ হাসিনা তাকে ফোন দিয়ে শপথ নিতে আহ্বান জানালেও তিনি কর্ণপাত করেননি। 1948 সালের 26 জানুয়ারি জন্ম নেওয়া মির্জা ফখরুল তার রাজনৈতিক জীবনের শেষ বিকেলে এসে বলেছিলেন এবার তার শেষ ভোট। কথার উল্টো পিঠে সৃষ্টিকর্তা হয়তো লিখে রেখেছিলেন সর্বোচ্চ সম্মান প্রাপ্তির ইচ্ছা। সেটাই হলো। বৃহস্পতিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের 23তম রাষ্ট্রপতির ভোটে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয়েছে। সব ঠিক থাকলে তিনি হচ্ছেন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা। বাকি শুধুই ভোটের আনুষ্ঠানিকতার। এর মাধ্যমেই হিমালয়ের পাদদেশের শহর ঠাকুরগাঁও দিনাজপুর অঞ্চল থেকে দেখা যাবে প্রথম রাষ্ট্রপতি। ব্যক্তিগত জীবনে রাহাতারা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া মির্জা ফখরুল 2 কন্যা সন্তানের জনক। দেশ নিয়ে আপনার স্বপ্ন কি? স্বপ্নটা আমারই একটাই, সেই স্বপ্ন হচ্ছে আমার সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। কে হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি তা এখন অনেকটাই স্পষ্ট। এরপরও 11 দলীয় ঐক্য অলি আহমদকে প্রার্থী করায় প্রায় 35 বছর পর রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট। নির্বাচন কমিশনে তার মনোনয়নপত্র জমা দিয়ে জোট নেতারা বলেন, গণতন্ত্র চর্চার নতুন ধারা সৃষ্টি করতে চান তারা। সংসদ সদস্যদের সাংবিধানিক সীমারেখায় কে হতে যাচ্ছেন রাষ্ট্রপতি তা অনেকটাই জানা। তারপরও এই পদে এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে মনোনয়ন দিয়েছে 11 দলীয় ঐক্য। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়। ফলে প্রায় 35 বছর পর রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে সর্বপ্রথম বীর বিক্রম খেতাব পান সাবেক সেনা কর্মকর্তা অলি আহমেদ। স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক পথচলাটা ছিল বর্ণাঢ্য। জিয়াউর রহমানের ডাকে সেনাবাহিনী ছেড়ে মন্ত্রী হন 1980 সালে। বিএনপি থেকে প্রথম সংসদ সদস্য হন 1981 সালে। ছিলেন 6 বারের সংসদ সদস্য। মন্ত্রী হয়েছেন 2 বার। বিএনপি ছেড়ে 2006 সালে গঠন করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। আওয়ামী লীগের 1.5 দশকের শাসনামলে রাজপথের আন্দোলনে বিএনপি জামাতের সাথে কখনো জোটবদ্ধ, আবার কখনো যুগপৎ আন্দোলনে ছিল কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ ও তার দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের হয়ে ভোটে অংশ নেয় এলডিপি। সংসদ নির্বাচনে অংশ না নিলেও এবার নিশ্চিত পরাজয় জেনেও এই বীর মুক্তিযোদ্ধা প্রতিদ্বন্দ্বিতা করছেন রাষ্ট্রপতি নির্বাচনে। আমাদের যে প্রয়োজনীয় সংখ্যক সদস্য নাই নির্বাচিত হওয়ার জন্য, এটা আমরা জানি, কিন্তু আমরা জনগণকে বলতে চাই আমাদের কাছেও প্রার্থী আছে যার বিরুদ্ধে কোনো শিক্ষাগত যোগ্যতার অভাব নেই, পিএইচডি করা, তাও আবার লন্ডন থেকে, সলিমুল্লাহ কলিমুল্লাহর পিএইচডিটা, দীর্ঘ বর্ণাঢ্য জীবন, দুর্নীতির কোনো অভিযোগ নেই। গণতন্ত্র রক্ষার এই নির্বাচনে অংশ নিলেও সংস্কার প্রশ্নে আপোষ করবে না 11 দল। 70 অনুচ্ছেদ সহ সংস্কার প্রক্রিয়া এগিয়ে না নেয়ায় সমালোচনা করেন বিএনপির। জানান, এতে করে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের যোগ্য প্রার্থী বাছাইয়ের সুযোগ বন্ধ করা হয়েছে। এই সংস্কারের অন্যতম ছিল 70 অনুচ্ছেদটা বাদ দেওয়া, অর্থাৎ সংসদ সদস্যরা যাকে ইচ্ছা তাকে ভোট দেবে। বিএনপির প্রার্থী এটা যদি যদুমধুকেও দেওয়া হয়, বিএনপির সব ভোট ওই যদুমধুই পাবে। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। সব ঠিক হলেই কেবল ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেতে পারেন জাপানেও।
এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঠিক করার সুযোগ কাজে লাগানো উচিত ভারতের। তার মতে, মানবতা বিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত আসামির সংবাদ সম্মেলন ভালোভাবে নেয়নি দেশের জনগণ। বাংলাদেশ ভারত সম্পর্কের কালো মেঘ যেন সরছেই না। যখনই কিছুটা অগ্রগতির আভাস পেলে তখনই সৃষ্টি হয় নতুন অনাস্থার প্রেক্ষাপট। সবশেষ ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন ঢাকা দিল্লি সম্পর্কে তিক্ততা বাড়িয়েছে। অনিশ্চয়তা দেখা দিয়েছে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়েও। এই সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রশ্ন করা হয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে। তিনি জানান, ঢাকা এ ব্যাপারে ইতিবাচক অবস্থানে আছে। সবকিছু ঠিক থাকলে শুধু ভারত নয়, জাপান সফরেও যেতে পারেন তারেক রহমান। আবার পার্লামেন্ট সেশন বসবে, সবকিছু নিয়ে আমরা বাংলাদেশের ইন্টারনালি আমাদের অনেক কর্মসূচি আছে, যেগুলো কাজ চলছে। সাংবিধানিক অনেক কাজ কিন্তু সামনে আছে। তো সেই জায়গাটা থেকে সরকার ও ব্যস্ত আছে, মাননীয় প্রধানমন্ত্রী ব্যস্ত আছেন। তার মধ্যেই যদি সব কিছু মেলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব সফরই হবে, সেটা দেখা যাক। আমি আবারও বলছি, আমরা সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে। শামা ওবায়েদ আরও বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিক করার সুযোগ কাজে লাগানো উচিত ভারতের। মুখ্য সফরে যাবেন নাকি ব্রিক্সে যাবেন, কোনটা আসলে? ব্রিক্স তো অনেক দেরি, 1 মাসে বহুত কিছু হয়ে যেতে পারে। যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে, এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। এদিকে রাজ্যসভায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামেনিয়াম জয়শঙ্করের কাছে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে লিখিত প্রশ্ন করেন সংসদ সদস্য রাজীব কুমার। জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং লেখেন, ভারত সরকার বাংলাদেশের সাথে আন্তঃসীমান্ত যোগাযোগ প্রকল্পগুলোর উন্নয়নে কাজ করছে, যা দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে যোগাযোগ বাণিজ্য বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। এদিকে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর করা উচিত হবে না। রাজধানীতে ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক প্রদর্শনী শেষে এই কথা বলেন তিনি। দিল্লিতে যে প্রেস কনফারেন্স হয়েছে, এটা অবশ্যই ভারত সরকারের এটা প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনেই এই প্রেস কনফারেন্স হয়েছে। সেটা নিয়ে তারেক রহমানকে স্পষ্ট জবাব দিতে হবে, পররাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট জবাব দিতে হবে, এবং এই প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত শেখ হাসিনার প্রত্যর্পণ কিভাবে হবে, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিভাবে নতুনভাবে নিরূপণ হবে, এটা ঠিক না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবে না। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে দীর্ঘমেয়াদে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদের সাথে বৈঠকে এই আহ্বান জানান তিনি। বলেন, শুধু বিদেশি বিনিয়োগ আকর্ষণ নয়, পারস্পরিক লাভজনক অংশীদারত্ব গড়ে তোলাই সরকারের লক্ষ্য। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী দেশগুলোর একটি মার্কিন যুক্তরাষ্ট্র। এবার বৈশ্বিক টানাপোড়েনের এই সময়ে সেই দেশের শীর্ষ 25টি প্রতিষ্ঠানের 50 সদস্যের এক ব্যবসায়ী প্রতিনিধি দল দেখা করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। কথা হয় বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে। আশা প্রকাশ করা হয় আগামী 8 বছরের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশে পরিণত হবে বাংলাদেশ। We believe in the vision of the Honorable Prime Minister of Bangladesh being $1 trillion economy by 2034. We believe that the private sector can be an important catalyst, bringing in investment and technology. বৈঠক শেষে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র জানান, আলোচনা হয়েছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। সেখানে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বিনিয়োগের আহ্বান জানান তারেক রহমান। অ্যাম্বাসেডর অতুল কশ্যপের নেতৃত্বে 50 জনের যে ডেলিগেশন যুক্তরাষ্ট্র থেকে এসছে, ওনারা মিটিং করেছেন। এখানে কিভাবে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানো যায়, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করা যায়, অর্থনৈতিক অগ্রযাত্রা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও স্থিতিশীল এবং আরও দীর্ঘায়িত করা যায়, কিভাবে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করা যায়, এবং সরকারের বিভিন্ন ম্যানিফেস্টোতে যে পলিসিগুলো রয়েছে এগুলো বাস্তবায়নে আমেরিকার প্রাইভেট সেক্টর থেকে কীভাবে ভূমিকা রাখা যায়, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার সকাল 9:30টায় শুরু হওয়া এই বৈঠক চলে 2 ঘন্টা ব্যাপী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বাসাবাড়ি ও শিল্পে গ্যাসের যোগান কমিয়ে বিদ্যুৎ কেন্দ্রে বাড়িয়ে সরকার লাগাম টানতে চেষ্টা করছে লোডশেডিংয়ের। কিন্তু জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, জোড়াতালি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে লাভ নেই। আমদানি কমিয়ে টেকসই ব্যবস্থাপন না করলে সরকারের বিদ্যুৎ জ্বালানি নীতি আওয়ামী সরকারের মতোই খাদের কিনারে নিয়ে ঠেকাবে। মেহেদি মিরাজের ছবিতে শামিমা সুলতানার রিপোর্ট। গরমের সময় দেশে বিদ্যুতের চাহিদা থাকে 16 থেকে 18 হাজার মেগাওয়াট, আর উৎপাদন সক্ষমতা আছে 33 হাজার মেগাওয়াটের কিছু বেশি। তবে ক্যাপটিভ নবায়নযোগ্য মিলিয়েও সেই সক্ষমতার অর্ধেক উৎপাদন হয় না। গত এক সপ্তাহের উৎপাদন ও বিভ্রাটের খতিয়ান বিশ্লেষণ করলে দেখা যায়, সব ধরনের উৎস কাজে লাগিয়েও উৎপাদন নামে 11 হাজার পর্যন্ত। চাহিদা সরবরাহের ঘাটতি সামাল দিতে লোডশেড কখনো কখনো 3,500 মেগাওয়াটও ছাড়িয়ে যায়। তবে 13 আগস্ট দুপুরের পর তা কমে 200-300 মেগাওয়াটে নামে। সন্ধ্যার পর আবার 1000 ছাড়িয়ে যায়। এদিন দুপুরে গ্যাস, কয়লা, তেল, জল, সৌরবায়ু এবং ভারত ও নেপাল থেকে আমদানি করা মিলিয়ে উৎপাদন ছাড়ায় 15,000 মেগাওয়াট। তবে একই দিন বাসাবাড়ি ও শিল্পে গ্যাস সরবরাহ শূন্যে গিয়েও ঠেকে। ফলে বিদ্যুতের যোগান বাড়লেও ফুরায় না ভোক্তার নাভিশ্বাস। তবে আশ্বাসের কমতি নেই মন্ত্রণালয়ের। আপ্রাণ চেষ্টা করছি যাতে এই যে সমস্যাটা আছে এই সমস্যাকে বিল আউট করতে পারি। তো আপনারা যদি আমাদের সাথে আমাদেরকে অ্যাটলিস্ট মোরাল সাপোর্টটা দেন, তাহলে আমাদের কাজ করাটা সহজ হয়। এদিকে প্রায় মাস পেরোতে চললেও এখনো পুরোপুরি সারাতে ব্যর্থ ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল। তবে গ্যাসের নিজস্ব উৎপাদন না বাড়িয়ে বছরে 60,000 কোটি টাকা আমদানি খরচের খাত সম্প্রসারণে মনোযোগ সরকারের, যা টেকসই মনে করেন না বিশেষজ্ঞরা। অভ্যন্তরীণ গ্যাস যাতে না উৎপাদন হয়, না ব্যবহার হয়, না এক্সপ্লোরেশনে, এটার জন্য বিভিন্ন পক্ষ বিভিন্নভাবে এখন কাজ করছে। যেখানে পেট্রোবাংলার আরও সক্রিয় ভূমিকা রাখা দরকার, একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দিয়ে সেটি এখন চালানো হচ্ছে। এগুলো দিয়েও আসলে বোঝা যায় যে গভর্নমেন্ট আসলে অভ্যন্তরীণ গ্যাস ব্যবহার করার ব্যাপারে সিরিয়াস না। এটা আমার কাছে অনেকটা মনে হয় যে 2009 সালের আওয়ামী লীগ সরকারের মতন অবস্থা, যে একটা সংকট দেখিয়ে দ্রুত একটা সমাধানে যাওয়ার জন্য কিছু প্রাইভেট সেক্টর, কিছু বিদেশি কোম্পানিকে দ্রুত গতিতে কিছু কাজ দিয়ে দেওয়া। সংকট উত্তরণে বিদ্যুৎ বিতরণ ও জ্বালানি আমদানি বেসরকারীকরণকেও সমাধান মনে করেন না অনেকে। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। রাজধানী সহ সারা দেশে আবারও গ্যাসের জন্য হাহাকার। সরবরাহ কমে যাওয়ায় বন্ধ রয়েছে ঢাকার বেশিরভাগ ফিলিং স্টেশন, আর দু একটি যা খোলা রয়েছে তাতেও নেই গ্যাসের তেমন চাপ। ফলে দিনভর চরম দুর্ভোগে পড়েন গ্রাহকরা। গেল 21 জুলাই মহেশখালীতে এলএনজি টার্মিনাল আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সারা দেশে তীব্র হয় গ্যাস সংকট। এরপর সাময়িকভাবে কিছুটা উন্নতি হলেও সোমবার সন্ধ্যা থেকে আবারও জটিল হতে শুরু করে পরিস্থিতি, যার ফল ফিলিং স্টেশনে গাড়ির এই দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এতে ক্ষুব্ধ যানবাহন চালকরা আর ক্ষতির মুখে পাম্প মালিকরা। এই ভাই ঘন্টায় ঘন্টা সাইকেল 40 টাকা গ্যাস পাইছে, আমরা ভাড়া মারবো না মালিকের দেবো, কেমনে চলবো করে এটা? 4 ঘন্টা যে আমার টাইম ওয়েস্ট হয়েছে, এখন আমি যা গ্যাস পাবো সর্বোচ্চ 30 কিলোমিটার গাড়ি চালাইতে পারবো। আর রাত 12টা থেকে দিনের 11টা বাজে আমরা তো গ্যাস পাই নাই, না আছে না আছে খাওয়া। আমরা কি এইভাবেই পৌঁছে গেছি গা? আমাদের কি কোনো সমাধান নাই? এই গ্যাসেরও দাম বাড়ানোর লেগে যেরকম করতেছে, বড় বড় শয়তান যেগুলো আছে এগুলোর ধরুক, এটা সাসপেন্ড করুক, এগুলোর বাজেয়াপ্ত করুক সম্পদ, সব ঠিক হয়ে যাব। চলমান গ্যাস সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদনও। সপ্তাহখানিক ধরে প্রতিদিন লোডশেডিং ছাড়িয়ে যাচ্ছে 3,000 মেগাওয়াট। তীব্র গরমে বিদ্যুৎ বিভ্রাটে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। কবে নাগাদ গ্যাস উৎপাদন স্বাভাবিক হবে এর নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানাতে পারেনি সরকার। তবে বলা হয়েছে অব্যাহত আছে নিরলস চেষ্টা। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা। দর্শক, গ্যাস সংকটের আমরা আরও খবর জানবো। নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান সাদিক। সাদিক, ছুটির দিনে সকাল সকাল ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের ভোগান্তি কেমন দেখছেন, জানাবেন আমাদেরকে।
শাকিল, ছুটির দিনে যদি বলি একেবারেই বিপর্যস্ত অবস্থা। আমি যে সিএনজি ফিলিং স্টেশনটিতে আছি, গত 2 থেকে আড়াই দিন ধরে কিন্তু এখানে একদমই গ্যাস নেই এবং গ্যাসের অপেক্ষায় বা গ্যাস পাবেন এই আশাতে কিন্তু দীর্ঘ সারি গভীর রাত থেকে যে সিএনজি চালিত যে সকল যানবাহন রয়েছেন তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং তাদের কয়েকজনের সাথে কথা বললাম, তারা বলছেন যে আসলে গ্যাসের অপেক্ষায় তারা গতকাল দীর্ঘ রাত পর্যন্তই এখানে তারা শুয়েছেন এবং এখানে থেকেছেন তারা আর কি। এছাড়াও যদি শুধু সিএনজি ফিলিং স্টেশন না, এই ক্ষেত্রে যদি বাসাবাড়ির অবস্থাটি জানাই তাহলে গত 2-3 দিন ধরে কিন্তু নারায়ণগঞ্জের অধিকাংশ কিন্তু যে একেবারেই বিপর্যস্ত অবস্থা গ্যাসের এবং এখানে বাড়িতে গ্যাস না থাকার কারণেই কিন্তু আসলে জীবন যাপনের যে বিষয়টি সেটি কিন্তু আসলে বিঘ্ন হচ্ছে সাধারণ নাগরিকের। এবং একই প্রেক্ষাপট যদি জানাই, নারায়ণগঞ্জ আপনি জানেন একটি শিল্পাঞ্চল, এখানে রপ্তানিমুখী কিন্তু শিল্পের সংখ্যা বেশি, বিশেষ করে পোশাক শিল্প যেটি রয়েছে এটি গ্যাস নির্ভর। বেশ কয়েকটি তাদের যে যান্ত্রিক চলাচল সেটি কিন্তু গ্যাসের উপরে নির্ভর করে থাকে এবং এখানে একই অবস্থা। শিল্প মালিকরা বলছেন যে গত কয়েকদিন ধরে তারা কিন্তু একবারেই গ্যাস না পাওয়ার কারণে তার উৎপাদন, সেই উৎপাদনে কিন্তু এর বিশাল প্রভাব পড়ছে এবং তারা বলছেন বিশেষ করে তাদের যে বৈদেশিক ক্রয় আদেশ এটি কিন্তু একটি নির্ধারিত সময়ের পর্যন্ত কিন্তু আসলে নির্ভর করে এবং সময় মতো তাদের যে ক্রয়াদেশটি না দিতে পারলে কিন্তু রপ্তানিতে তাদের একটি বিশাল প্রভাব পড়ছে। তো সব মিলিয়ে বলা যায় যে বাড়ির রান্নাঘর থেকে মহাসড়ক সকল স্থানে নারায়ণগঞ্জে যে গ্যাস সংকট সেটি চিত্র কিন্তু যত সময় যাচ্ছে তীব্র হচ্ছে। তো এই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতির খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে আমরা গ্যাস সংকটের খবরাখবর জানছিলাম। স্বল্প মেয়াদে বিদ্যুৎ জ্বালানির সংকটের সমাধান নেই। সিপিডির আলোচনায় এভাবেই নিজের অসহায়ত্ব প্রকাশ করেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বলেন, যেসব পরিকল্পনা নেওয়া হচ্ছে তাতে 2029 সাল নাগাদ জ্বালানি সংকটের সমাধান আশা করছে সরকার। দেশজুড়ে হঠাৎ বেড়েছে লোডশেডিং। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার। অন্যদিকে জনরোষের ভয়ে প্রশাসনের সহায়তা চেয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির অফিসগুলো। জ্বালানি সংকট উত্তরণ নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির আয়োজিত আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে স্বল্প মেয়াদের কোনো সমাধানের পথ দেখাতে পারেনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আমি আপনাদের একজন, আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে এই যে সমস্যাটা আছে এই সমস্যাকে বেল আউট করতে পারি। তো আপনারা যদি আমাদের সাথে আমাদেরকে অ্যাটলিস্ট মোরাল সাপোর্টটা দেন তাহলে আমাদের কাজ করাটা সহজ হয়। আর সংকটের পেছনে অবৈধ সংযোগের কথা তুলে ধরে গভীর রাতে ব্যাটারি রিকশা চার্জ দেওয়াকে দায়ী করলেন মন্ত্রী। এই যে ব্যাটারি রিকশা এসছে এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয় এবং মোস্টলি যারা যে চার্জ করে এগুলো মোস্টলি ইলিগাল কানেকশন। আমরা এই ইলিগাল কানেকশন গুলো করার চেষ্টা করছি। এ সময় মন্ত্রী বলেন, বেসরকারি খাতকে তেল আমদানির সুযোগ নিয়ে অতিরিক্ত সমালোচনা হচ্ছে। হঠাৎ করে দেখলাম যে আমি আপনার বসুন্ধরাকে পুরা তেলের ব্যবসা দিয়ে দিচ্ছি। তো এই যে আপনার আমাদের প্রচার, এই প্রচারটাও তো আমার মনে হয় যে আপনাদেরও কিছু বলা উচিত। মহেশখালীর টার্মিনাল পুরোপুরি চালু হওয়ার সময় জানাতে না পারলেও মন্ত্রী জানান সংকট সমাধানে আরও 3টি টার্মিনাল করা হবে। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা। গ্রাম কিংবা শহর সবখানে বিদ্যুতের লুকোচুরি খেলা। থমকে গেছে কাজের গতি। অভিযোগ, দিন রাত মিলিয়ে অর্ধেকটা সময়ই থাকছে না বিদ্যুৎ। যদিও কর্তৃপক্ষের দাবি চাহিদার কম সরবরাহের কারণে বেড়েছে ভোগান্তি, তবে সমাধানের চেষ্টার কমতি নেই। তানিম রহমানের রিপোর্ট। ফ্যান থেমেছে, নিভেছে লাইট, এই আসছে আবার যাচ্ছে, কখনো ঘন্টা কখনো কয়েক ঘন্টা। গ্রাম থেকে শহর বিদ্যুতের এই লুকোচুরি খেলা এখন নিত্যদিনের। খুলনার 8ম শ্রেণীর শিক্ষার্থী সারিকা জামান ভ্যাপসা গরমে বিদ্যুৎহীন অন্ধকারে লেখাপড়ায় 10 টাকার মোমবাতি ভরসা।
স্কুলে গেলেও কারেন্ট থাকছে না, তারপর সন্ধ্যায় যখন পড়তে বসি তখনও কারেন্ট থাকছে না, এক হাত দিয়ে বাতাস করা লাগছে। বরিশালের কাগাসুরা বাজারের ওয়েল্ডিং ব্যবসায়ী কামাল, বিদ্যুৎ বিভ্রাটে থেমেছে কাজের গতি। 3 দিনের কাজ শেষ হয় না 10 দিনেও। পার্টির অর্ডার লই আমি কাজটা দেবো 2 দিনে, দিতে পারতেছি না 10 দিনে। ওই ক্ষেত্রে আমার তাদের সাথে মন মনোনীত হয়, কাজের বিঘাত করে, আর একটা নতুন করে অর্ডার লবো সেটা লইতে পারতেছি না। 56,000 বর্গমাইলে গ্রাম থেকে শহর সবখানেই এখন তীব্র লোডশেডিং। কোথাও 2 ঘন্টা, কোথাও তারও বেশি। তীব্র গরমে সবচেয়ে বেশি সমস্যায় শিশু ও বয়োবৃদ্ধরা। পাখা নিয়ে বাতাস দিয়া বাচ্চারা কোলে গরমে খুবই হয়ে অস্থির হয়ে যাচ্ছে। শুধু খালি কারেন্ট যায় আর আসে, যায় আর আসে, বিল আমাকে ঠিকই ওঠে। বিদ্যুৎ যে কখন আসে কখন যায় সেটাই আমরা সঠিকভাবে বলতে পারি না। 3 ঘন্টা 4 ঘন্টা কারেন্ট দেয়, আর তামান দিন কোনো কারেন্টই থাকে না। দীর্ঘ সময় লোডশেডিংয়ে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ অফিস ও উপকেন্দ্রগুলোর উপর ক্ষোভ ছাড়ছেন গ্রাহকরা। এতে বিদ্যুৎ স্থাপনা ও কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তার চেয়ে প্রশাসনের কাছে চিঠিও দিয়েছে দেশের অন্তত 80টি পল্লী বিদ্যুৎ সমিতি। স্ট্রিট লাইট নেই, ঘরে লাইট নেই, কোথায় যাবে মানুষ? মানুষকে যাবার একটা জায়গা তৈরি করতে সেটাও তো দেখতে হবে, দেখতে হলে তো আলো লাগবে, আলো নাই। এখন আমাদের ভরসা চাঁদের আলো। আধা ঘন্টা কারেন্ট পাচ্ছি এবং পরপরই 1 ঘন্টা লোডশেডিং, এবং এই অবস্থায় আমাদের এই ধরনের প্রতিষ্ঠান চালানো খুবই বিব্রতকর। বাস্তব কথা, আমাদের জাতীয় গ্রিড থেকে যে বিদ্যুৎটা আমরা কম পাওয়ার কারণে এরকম লোড শেয়ারিং করে, অর্থাৎ মানে ইয়েভাবে লোড ম্যানেজমেন্ট বলে আমরা। পূর্বেও আমাদের যে কোনো উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হলে আমরা আমাদের কেপিএ স্থাপনাগুলোর নিরাপত্তার জন্য প্রশাসনের সহায়তা চেয়ে থাকি। এমন পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে সতর্ক প্রশাসন। অনেক বিদ্যুৎ কেন্দ্রে মোতায়েন করা হয়েছে পুলিশ। কেপিআই সহ বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুতের সাথে জড়িত যেই প্রতিষ্ঠানগুলো আছে এইগুলোতে আমরা সার্বক্ষণিক নজরদারি রাখছি। আমাদের যে গোয়েন্দা উইং আছে তারা এই বিষয়গুলো তথ্য কালেক্ট করছে। বিদ্যুৎ বিভাগ জানায়, চাহিদার বিপরীতে বিদ্যুৎ মিলছে কম। সরবরাহ বাড়লে ধীরে ধীরে কমে আসবে লোডশেডিংয়ের মাত্রা। তানিম রহমান, চ্যানেল 24। দর্শক, লোডশেডিং নিয়ে আরও জানাতে মানিকগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, মানিকগঞ্জে লোডশেডিং কতটা তীব্র, জনভোগান্তির খবর আমাদেরকে জানাবেন। শাকিব, লোডশেডিং এ আসলে জনজীবন অতিষ্ঠ। মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি তারা বলছে যে তাদের যে চাহিদা রয়েছে প্রতিদিন বিদ্যুতের, সে তুলনায় তারা অনেকটাই কম পাচ্ছে। সে কারণে কিন্তু তারা লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে। মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য মতে যে মানিকগঞ্জে তাদের অধীনে 5,28,000 মতো গ্রাহক রয়েছে। তো এই প্রতিদিনই যে লোডশেডিং চলছে, 24 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে যে 10 থেকে 12 ঘন্টা লোডশেডিং হচ্ছে। বিশেষ করে শহরাঞ্চল বাদে যে মফস্বল এলাকা রয়েছে, সেই মফস্বল এলাকায় কিন্তু লোডশেডিং এর পরিমাণটা কিন্তু বেশি হচ্ছে। আমি যে মানিকগঞ্জ গঙ্গাধর পট্টি যে পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে সেই কার্যালয়ের সামনেই রয়েছে। তো এখানে যে দায়িত্বরত কর্মকর্তা রয়েছে তার সাথে আমরা একটু কথা বলতে চাই। আসলে যে আপনার 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা লোডশেডিং দিচ্ছে আমাদের তো একটু জানান। আসলে লোডশেডিং এর বিষয়টা স্পেসিফিক্যালি কখন আসে, এটা হুট করে আসে। যেমন আজকে সকাল 7টায় গ্রিডের ডিমান্ডটা, আমাদের চাহিদা হচ্ছে 127 মেগাওয়াট, কিন্তু গ্রিডে আমাদের সরবরাহ হচ্ছে 102। সেক্ষেত্রে আমার 25 মেগাওয়াট লোডশেড করা হচ্ছে পুরো মানিকগঞ্জে। সেক্ষেত্রে আমারও 1.5 মেগাওয়াটের একটা ফিডার বন্ধ আছে। সারা রাত্রি যখন সারা রাত্রি লোডশেড হয়েছে 1.5 মেগাওয়াট 2 মেগাওয়াট করে আমার লোডশেড হয়েছে, আমার তথ্য আছে। দেখা যায় যে একটু পরে হয়তো আমাদের কাটুর এটা সোলার প্যানেল সৌর বিদ্যুৎ আছে, সেটার জন্য হয়তো বিদ্যুৎ আমরা ওখান থেকে পাই। সেটার জন্য দিনে হয়তো একটু কম লোডশেড হয়। আবার দেখা যায় যে বিকাল থেকে শুরু হবে বা রাত্রে শুরু হবে, সারা রাত এরকম ভাবে মানে কি বিদ্যুৎ ঘাটতির কারণে কম বেশি সবসময় হয় না। যে দেখা যায় যে যখন ঘাটতি হয়, অর্থাৎ আমাদের ডিমান্ড অনুযায়ী, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাই। 24 ঘন্টায় কতবার এবং কত মেগাওয়াট আপনারা লোডশেডিং দিচ্ছেন? 24 ঘন্টায় আমার তথ্য মতে, অর্থাৎ গতকাল যদি হিসাব করি, গতকালকে 12টার পর থেকে হিসাব করি বা বিকাল থেকে হিসাব করি, গতকাল ধরো দিনে কতবার হবে মোটামুটি আপনারা? ওই রকম তো আসলে বলা যায় না, এটা হচ্ছে বরাদ্দ
অনুযায়ী আসে। অর্থাৎ আমার অনেক সময় যে ফুল লোড চালাইতে পারি, কিছু সময় হঠাৎ করেই বলে যে চাহিদা কম, বিদ্যুৎ আমাদের ডিমান্ড কম, সেক্ষেত্রে আমাদের বলে 1 মেগাওয়াট বা 2 মেগাওয়াট লোডশেড করতে। সেক্ষেত্রে আমরা লোডশেড কন্টিনিউ করি। সেটা দেখা যায় যে 24 ঘন্টা না, ওই মাঝে মাঝে মানে সারা রাত্রি হয়, মাঝে মাঝে 10টা 11টার পর থেকে ভোর রাত পর্যন্ত হয়, আবার অনেক ক্ষেত্রে 2টা 3টা থেকে 9টা পর্যন্ত হয়, আবার সকাল ভোরে হয়, একই সময়। কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে, এরকম কোনো তথ্য আছে? না, এখন আমরা এই বিষয়ে আসলে কোনো তথ্য পাইনি। এটা যেহেতু ন্যাশনাল সমস্যা, জাতীয় সমস্যা, সরকার চেষ্টা করতেছে এই ক্রান্তিকালীন মুহূর্তটা কাটিয়ে ওঠার জন্য। তবে আশা করা যায় অচিরেই এই সমস্যার সমাধান। ধন্যবাদ আপনাকে। শাকিল, আমরা শুনছিলাম আসলে এই লোডশেডিং পল্লী বিদ্যুৎ সমিতি তারা বলছে তাদের চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম, সে কারণে কিন্তু এই লোডশেডিং হচ্ছে। মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি তাদের তথ্য মতে পুরো মানিকগঞ্জ জেলায় প্রতিদিন 170 মেগাওয়াট যেখানে বিদ্যুতের চাহিদা রয়েছে, সেখানে কিন্তু তারা 120 থেকে 130 ওয়াট এরকম পাচ্ছে। শাকিল। জি ইউসুফ, আপনাকেও ধন্যবাদ। দর্শক, মানিকগঞ্জ থেকে আমরা লোডশেডিং এর খবরাখবর জানছিলাম। প্রতিষ্ঠার পর থেকে জাতীয় রাজনীতির নানা সংকটে সক্রিয় ভূমিকা রেখেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। যদিও গেল 16 বছরে শিক্ষাঙ্গনে ছাত্রলীগের পেশি শক্তির মুখে রাজনীতিতে কোণঠাসা ছিল 47 বছরের সংগঠনটি। তবে সম্প্রতি দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্র শিবির, ছাত্রদল সংঘর্ষ বাধে। এমন প্রেক্ষাপটে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে চলছে আলোচনা রয়েছে 1 ডজন মুখ। ছাত্রদল কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা, যারা মত প্রকাশের স্বাধীনতা ও শিক্ষার্থীদের জন্য কাজ করবে এমন নেতৃত্ব নির্বাচিত করা উচিত। প্রতিষ্ঠার 48 বছরে দাঁড়িয়ে বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত 16 বছরে বিএনপির আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখলেও শিক্ষাঙ্গনে ছাত্রলীগের পেশিশক্তির রাজনীতির সামনে দাঁড়াতে পারেনি খুব একটা। আর অন্তর্বর্তী সরকারের আমলে হওয়া ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ভরাডুবির কারণে ব্যাকফুটে ছিল ছাত্রদল। তবে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠনের পর অনেকটাই শক্ত অবস্থানে সংগঠনটি। যদিও সম্প্রতি ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের সংঘর্ষ ও অস্ত্রের মহড়া জন্ম দিয়েছে বিতর্কের। আর বেশি বয়স্কদের নেতৃত্ব নিয়েও আছে প্রশ্ন। এমন প্রেক্ষাপটে শিগগিরই আসতে যাচ্ছে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি। যদিও বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে 5 মাস আগেই। যেহেতু একটা সংগঠন উনি চালাবেন, তাই না, তো ওনার উপর প্রপার ধৈর্য থাকতে হবে, অ্যান্ড তার ওই রকম একটা মেন্টালিটি রাখতে হবে যে সবার মতকে সম্মান দিয়ে তিনি ডিসিশন নেবেন। যিনি ছাত্রনেতা আসবেন তিনি শুধুমাত্র ছেলেদের না, মেয়েদের ব্যাপারটাও এখন চিন্তা করবে, যেহেতু মেয়েদের সংখ্যাগরিষ্ঠতা বেশি। সিদ্ধান্ত নেওয়ার মতো প্রজ্ঞাবান এবং আমি বলবো যে একই সাথে যে ক্যারিশমাটিক নেতৃত্ব, সেটাই আমরা আশা করি আসলে। ছাত্রদলের শীর্ষ 2 পদে শোনা যাচ্ছে প্রায় 2 ডজন নেতার নাম। এর মধ্যে সভাপতি পদে আমানুল্লাহ আমান, কাজী জিয়াউদ্দিন বাসিত, ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল এবং সেক্রেটারি পদে গণেশচন্দ্র রায় সাহস, আনিসুর রহমান খন্দকার অনিক ও নাসির উদ্দিন শাওন সহ কয়েকজন আছেন আলোচনায়। দলটির বর্তমান নেতৃত্ব মনে করে আগামী ছাত্র সংসদ নির্বাচনের জন্য সংগঠনকে প্রস্তুত করতে পারবে এমন নেতাদের আনা দরকার কেন্দ্রীয় নেতৃত্বে। যারাই নেতৃত্বে আসবে তারা প্রত্যেকে দলের প্রতি ডেডিকেটেড থাকবে এবং শিক্ষার্থীদের প্রতি তাদের কমিটমেন্ট শতভাগের প্রতি আমি আস্থাশীল। সুতরাং এই বিষয়ে আমার কোনো প্রশ্ন নেই, যারা নেতৃত্ব আসবে, কারা আসবে, যাদেরকে দেওয়া হবে তারাই দলটি সবচেয়ে ভালো চালাতে পারবে। ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল বলছেন, ইতিবাচক ইমেজ ও নিয়মিত ছাত্রদের প্রাধান্য দেওয়া উচিত সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্বে। ছাত্রদের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ছাত্র সংসদ নির্বাচন। সেই নির্বাচনে যদি সংগঠনের শীর্ষ নেতারা কম্পিট করার যোগ্যতা বা এলিজিবিলিটি না থাকে, তাহলে কিন্তু ছাত্র রাজনীতি পরিশীলিত হবে না। ছাত্রদলের কয়েকটি সূত্র বলছে, চলতি মাসের মাঝামাঝি সময়ে ঘোষণা হতে পারে নতুন কমিটি। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে 24-এর গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ছাত্রদল। তবে ছাত্র সংগঠনটিকে নিয়ে বিতর্ক যে নেই এমনটি কিন্তু নয়। নানান সময়ে ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতে জড়িয়েছে সংগঠনটি। তাই ছাত্রদলের যে নতুন নেতৃত্ব, তাদের প্রতি সাধারণ শিক্ষার্থীদের চাওয়া রয়েছে। তারা বলছেন যে ছাত্রদলের নতুন নেতৃত্বকে ক্যাম্পাসে বাক স্বাধীনতা নিশ্চিতে কাজ করা জরুরি। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।